মানে আমি আমার কথাটা শেষ করতে দেন, আমার এই কথাটা বলতে দেন। আমি বলি সালমান এফ রহমানের কোম্পানিতে আমার জন্য কস্ট টু দ্য কোম্পানি যত ছিল, আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আয় করছে তার কয়েক গুণ বেশি। আমি উনার প্রতিষ্ঠানে কাজ করছি বলে উনার দয়া নিয়ে কাজ করি না, আমি জীবনে ওনার সঙ্গে একটা ছবি তুলে পোস্ট করি নাই। আমি প্রফেশনাল হিসাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যোগ করছি, আমার কোনো কিছু পাওয়ার নাই। বাংলাদেশে আমি যখন এই কথা কইতেছি, আপনি খোঁজ নিয়ে দেখেন টপ 10টা টেলিভিশনের মধ্যে অন্তত 5টার অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন আমার পকেটে। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে আমাকে বলেন। জি, আমি আমি ওই সময় বলেছিলাম যে আমি যদি আপনাকে এই কথাটা বলি আপনি রাগান্বিত হয়ে যাবেন না, তাহলে আমি বুঝাতে চাচ্ছিলাম না, আমি যে এই আপনাকে ধরনের অনেকে এর অনেক আগের বার কথা আপনি কোন বলে। প্রসঙ্গে বলছিলেন সেটা আমি বলি। আমি আপনাকে বলছিলাম যে আপনার একজন সহযোদ্ধা এই কথা বলছেন যে আপনারা আসিফ নজরুলের ছাগল নিয়ে খায় ফেলছেন। এইটারে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? তখন আপনি বলছেন আপনিও তো বেক্সিম কোর পয়সাতে চলেন বা বেক্সের পয়সা খান। না, তারপরে শেষ কথাটা ছিল যদি এই কথা আমি আপনাকে বলি না না, তখন এটা আপনি কোনো কথাই রাগান্বিত হলো না, হয়ে এটা যাবেন। কোনো কথাই হলো না। যদি এই কথা আমি খালিদ আপনাকে ভাই, বলি, আমি এটা কেটে এইটা কোনো কথাই হলো না ভাই। এইসব কথার বাজ আমারে আমি দিয়েন না, আপনাকে কেটে এইসব কথার বাজ আমারে দিয়েন না। আমি কেমনে দিব? আপনি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সাংবাদিক। না, সবচেয়ে বড় ছোটর কথা না ভাই, বড় ছোটর বহুত কিছু, মানে আপনাদের বড় ছোটর যে হিসাব, সেই হিসাবটা স্কেল সেইটা আপনাদের কাছে ভাই। আমি ওই স্কেলের আপনার কাছে আমি যাইতে চাই না। হাওয়েভার আমি আপনাকে যে একটু জামাতে ইসলামীর ব্যাপারে যেটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের উপরে হামলা বা আক্রমণ হওয়ার পরে জামাতের 60 বছর বয়সী সংসদ সদস্য 17 বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে, এটা হচ্ছে মনিরা শারমিন, উনি স্ট্যাটাস দিয়েছেন এর পরপর প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারি জন্ম দিয়েছেন সেটাই জুলাই মাসেই ছিল। এই ঘটনা শুধু আলোচনাতেই ছিল না, বরং বিব্রতকর পরিস্থিতি ছিল। কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপি রাজনীতি দাঁড়ালে কারো কারো অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা এক রকমের অসুখ। না জনাব পাটোয়ারি, আপনিও কিন্তু জামাতে ইসলামের, আমি দেখতেছিলাম অক্টোবরের শেষ সপ্তাহে আপনি জামাতে ইসলামীকে অনেক সমালোচনা করেছেন এবং আপনি বলেছেন যে জামাতে ইসলামের সাথে গিয়ে কারো কোনোদিন কোনো ভালো হয় নাই। আপনি কি এখনো এই ব্যাপারটা মানে, এবং মনিরা শারমিন এটা সরাসরি বললেন, আমি দেখলাম টক শোতেও এনসিপির নেতারা অনেকেই জামাতের এই ভূমিকা নিয়ে অনেক কথা বলেছেন, স্পেশালি আপনাদের আক্রমণের পর অনেকে বলেছেন যে এই আক্রমণটা আপনাদের উপরে হতে পারতেছে কারণ জামাতে ইসলামী হচ্ছে আপনাদের সাথে এই পদযাত্রাটা আপনাদেরকে একা করতে হচ্ছে। জুলাই পদযাত্রা তো সবার, তাহলে এই পদযাত্রায় তারাও অংশ নিচ্ছে না কেন? একটু যদি বলতেন, এটাই আমার আজকে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা যেটা দেখেন, আমিও একটা সময়ে কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি করেছিলাম। মানে আমার যখন ছোটবেলা বই পড়ার ইচ্ছা হইতো তখন আমি বইগুলা পড়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমি আদর্শিকভাবে পরিবর্তন হয়েছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে, কারণ আমি সে সময় হলো অন্য কোনো সংগঠনের দাওয়াতই পাই নাই বা এঙ্গেজ হওয়ার সুযোগই পাই নাই, আমি মাদ্রাসা পড়াশোনা করছিলাম। পরবর্তীতে যখন পরিবর্তনটা আসছে আমি কিন্তু পরিবর্তনের জায়গাটা পরিবর্তন করছি না, আমি কিন্তু আজকে এনসিপি করতেছি। মানে আমি যদি ওই জায়গায় থাকতাম, লেয়ার বাই লেয়ার উঠলাম, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক উপরে যাইতে পারতাম। সেটা আল্লাহ জানে যে যাইতে পারতাম নাকি যেতাম, কিন্তু আমি আদর্শিক ভাবে যেটা বাংলাদেশে বিশ্বাস করি সে জায়গাটা আপনারা এবং বাংলাদেশের মানুষ অনেকেই জানে। আমি ক্যাম্পাস জীবনে রাজনীতি করে এসেছি। আমার লাইন খুবই স্পষ্ট ছিল, আমি কোন রাজনীতি বেসিসে করতে চাই ওইটা করতে চাই। ফলত আমি সেই জায়গাটা এখন হলো করতেছি। এবং আমি জামায়াত সম্পর্কে যেটা বক্তব্য দিয়েছিলাম, একটা দেখেন আদর্শিক জায়গা হলো প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সে দেখেন জাতীয়তাবাদী যে পলিটিক্সটা, জাতীয়তা পলিটিক্সের জায়গাটায় কিন্তু বিএনপি বলে যে এটা একটা আদর্শিক জায়গাটায় আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এটা করে না। কারণ বাংলাদেশি যে পলিটিক্সটা সেটার মধ্যে তারা কখনো মাদ্রাসা সেক্টরকে একীভূত করতে পারে নাই, হিন্দু ভাইদেরকে একীভূত করতে পারে নাই, নারী শ্রমিকদেরকে একীভূত করতে পারে নাই। এটা আইডিয়াটা আকারে খুবই সুন্দর ছিল। তো আপনি যদি একটা আইডিয়াকে আপনি চ্যালেঞ্জ করেন বা আইডিয়ার জায়গা হলে আপনি ক্রিটিক করেন, একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার যে অবস্থা, এই অবস্থা তো আমরা পড়তে চাই না। আসলে এই অবস্থাটা চলে এসেছে, আমরা বাধ্য হয়ে এই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম বিএনপির সাথে যাওয়ার জন্য, কিন্তু বিএনপি তো সংস্কারের রাজি ছিল না। ফলত আমাদের সামনে কন্ডিশন ছিল যে সংস্কারে রাজি হবে আমরা তাদের সাথে যাব এবং এই নির্বাচন হলে আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে এখন এসেছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন যে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্যের যে মোরাল টার্পিচিউডের যে জায়গাটা, মোরাল টার্পিচিউডের জায়গাটা, এটা জামায়াত ইসলামী ভালো উত্তর দিতে পারবে। আমাদের কেউ যদি মোরাল টার্পিচিউডের জায়গাটা, আমি উত্তর দিতে পারতাম। এবং আমি মনে করি যে মোরাল টার্পিচিউডের জায়গাটা যদি কেউ এই ধরনের ইসলামের কথা বলে এবং একটা সুন্দর শৃঙ্খল রাজনীতির কথা বলে, তাদের যদি হয়, সেখানে অবশ্যই তাকে হলো স্যাক করা উচিত এবং তার রাজনীতির জায়গাটা থেকে তাকে সরিয়ে যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে আসা উচিত। এটা হলো ওই ওই ক্ষেত্রে ঘটনার প্রেক্ষিতে হলো আমার বক্তব্য। ওকে,
আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি তুলেছে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 40% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা 60% মনে করছেন যে না এটি সঠিক নয়। 11,000 ভোট দিয়েছেন। আমি দর্শকদের একটা প্রশ্ন আপনার জন্য নিব। দর্শকরা একটা প্রশ্ন আপনাকে অনেকবার করেছেন, সেই প্রশ্নটা যদি একটু জি জি অবশ্যই। দর্শকদের প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান ডিল নিয়ে জনাব পাটোয়ারি সাহেবের অবস্থান, ওনার দলের অবস্থান, ওনার জোট প্রদানের অবস্থান স্পষ্ট করতে বলবেন প্লিজ। আমিও এই ডিলটার কথা বলতেছিলাম যে 9 তারিখে ডিলটা সাইন করা হয়েছে, 12 তারিখে ইলেকশন হওয়ার মাত্র 3 দিন আগে। জি দেখেন, ওই ডিলটার মূল এজেন্সটা ছিল যেহেতু আমরা হলো ওইখানে এক্সপোর্ট করে থাকি, এবং যখন এক্সপোর্ট করে থাকি আমাদের লেটস সে 100 টাকার গুডস, তো ট্রাম্প সরকার বললো যে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করে থাকো যে র ম্যাটেরিয়াল, সেটা যেহেতু চায়না অথবা অন্যান্য দেশ থেকে কালেক্ট করে থাকো, তুমি আমার থেকে এটা কালেক্ট করো। তো সেই জায়গাতে ঠিক আছে, তাহলে ওই জায়গাতে একটা ডিল হয়েছে, এবং পরবর্তীতে এটা কিন্তু আমাদের ফুল নলেজে কোনো কিছু আমাদের কাছে আসে নাই। ইদানিং আমাদের সাথে বিভিন্ন তাদের সাথে মিটিং হচ্ছে, কথা হচ্ছে, আমরাও তাদেরকে জানিয়েছিলাম যে আমরা এটা কনসিডারেশনে আছি, ভবিষ্যতে আমরাও দেখবো যদি সেখানে সংস্কার অথবা অনেক কোনো বিষয় থাকে, যদি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে, তখন আমরা যে কোনো চুক্তিতে যাইতে পারি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী আমরা কোনো ধরনের চুক্তিতে, জনাব পাটোয়ারি, চুক্তিটা আপনাকে দেখার সুযোগ? আমি আমাকে যদি অনেস্টলি আমি ফুলটা পড়ার সুযোগ পাই নাই, তবে আমার কাছে পেপারটা এসেছে, আমি কিছুটা অংশ পড়েছিলাম। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে স্টিল উই হ্যাভ টু কনসিডার অন দ্যাট ম্যাটার। পজিটিভলি আরো আমাদের অ্যাফার্মেটিভলি অর নেগেটিভলি? এটা তো কিছু জিনিস ভালো আছে, যদি এটাতে একটা রিরাইটিং এর সুযোগ থাকে বা সেই জায়গায় আমরা আসতে পারি, তাহলে বাংলাদেশও লাভবান হবে, তারাও লাভবান হবে। কয়েকটা ক্লজ আছে যে এত পর্যন্ত এই ধরনের এই যে কন্ডিশনগুলো প্রবলেমেটিক, ওই উইদাউট কন্ডিশনগুলি প্রবলেমেটিক, এটাকে আপনারা দলের মধ্যে আলোচনা করেছেন বা এটার মধ্যে আপনার পজিশন নিচ্ছেন কিনা? আমরা 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 আলোচনা করেছি, আমরা দলীয়ভাবেও এখানে এখনো ক্লিয়ারের আমাদের সময় আসে নাই, কারণ স্টিল আলোচনা হলো অনগোয়িং সব দলের সাথে। আপনি দেখেছেন চুক্তিটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে, মানে আপনারা সময় পাচ্ছেন না চুক্তিটা দেখা। ওই সময় ফেব্রুয়ারি মাসের চুক্তিটা হয়েছিল, ওই সময় শেষ থেকে अवेलेबल চুক্তিটা আর কি ওয়েবসাইটে বা না, ফেব্রুয়ারি মাস থেকে যখন अवेलेबल, ওই সময় যখন চুক্তিটা করা হয়েছিল আমাদেরকে ওই চুক্তি সম্পর্কে জানানো হয় না, अवेलेबल ক্লিয়ার করা হয়েছে। মানে আপনারা নিজেরাও একটু দেখতে পারতেন তো ইচ্ছা করলে। হ্যাঁ আমরা হ্যাঁ, আপনারা যখন বলেছেন আমাদেরকে দেখার জন্য, ওই সময় আলোচনাটা বেশি ছিল যে পোর্টে ডিপি ওয়ার্ল্ড বা অন্যান্য যে কাজ আছে সেখানে দেখা গেছে অনেক কিছু প্রবলেমেটিক কাজ হচ্ছে। তো এখানে আমরা ডিরেক্টলি যখন এটা কনসিডারেশন, সেই পক্ষটা আমাদের সাথে আলোচনার সুযোগ আসে নাই, সরকার ডিরেক্টলি করেছে। পরে ছাত্ররা যখন মাঠ থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে, পরে সরকারের যারা ছিলেন তারাও নিজেরা আমাদেরকে জানানোর মনে করেন নাই, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলেছি। সেই চুক্তিটা এটা কি, আপনারা কতটুকু যাচ্ছেন, সেটা কিন্তু ফুল ফাইনালাইজেশন অথবা এখন যে বিরোধিতা জায়গা আসছে তারাও বাংলাদেশে আসা শুরু করেছে, কনসিডারেশনের সুযোগ আছে, এবং আমরা যে ওইভাবে আছে ওইটা তো আমরা বলছি কন্ডিশনগুলো প্রবলেমেটিক, এবং আমরা দলীয়ভাবে সেই বিষয়গুলো স্পষ্ট করেছি, ভবিষ্যতে আরো করব। আমরা বাংলাদেশের স্বার্থের বিরোধী, অনেকে বলা হয়ে থাকে যে দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। কেন ভাই, আমি চায়নার কাছেও বিক্রি করতে চাই না, ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে চাই না, কোনো দেশের কাছেও বিক্রি করতে চাই না। এনসিপি অ্যাট লিস্ট এই জায়গাটা আমেরিকার কাছে, আমরা আমেরিকার কাছে বিক্রি হয়েছে কিনা সেটা একটু দেখতে কি ইচ্ছা করে? আমেরিকার আমি তো বললাম আমি পড়েছি, সেখানে কন্ডিশনগুলো আমাদের পছন্দ হয় নাই। সেখানে যদি করেছে সেখানে তারেক রহমান জানে ভালো, কারণ ওনার ক্যাবিনেটে পররাষ্ট্র মিনিস্টার যিনি আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছে, সেখানে ফরেন মিনিস্টার তো এখন হয়েছে। মানে আপনাদের সরকার করেছে, সেজন্য আমি তো বলেছিলাম সেখানে ওয়াহিদ ভাই ছিল, আরো অনেকেই ছিল। ওই অফিসগুলো তো বিএনপির বেশি অ্যাক্সেস ছিল, তারপরে আপনার আসাদ ভাইয়ের অফিসে বিএনপির বেশি অ্যাক্সেস ছিল না, আপনার আসিফ নজরুল স্যারের বেশি দেখা গেছে, আমি কিন্তু আপনার সাথে খানিকটা একমত। এটা আমাকে প্রথম বলল কে ভুলে গেলাম, কিন্তু এটা বলছে যে এই বিএনপি সরকার একদমই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যা কিছু করছে এই বিএনপি সরকার সেইগুলিরই এক্সটেন্ডেড ভার্সন করতেছে, এবং এনসিপি জামায়াতও, উনি বলছেন এনসিপি জামায়াতও এই যে পুরা প্লটটা, এই প্লটটার একটা পার্ট। এটা এই আপনাদের কেউই বলছে যে মানে
আমি মনেও করতে পারবো আসলে একটু পরে আমাদের অনুষ্ঠানেই না, যখন আমরা বলছেন যে এটা আমরা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন ইন্টারাকশনে যাই, কথা বলি, আমাদের কারণে দেখা গেছে এই যে এখন আপনার একজন প্রতিমন্ত্রী নুরুল হক নূর বক্তব্য দিয়েছেন এনসিপি হলো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরা, হয়তো এই জন্যই বলা হয়ে থাকে। আমরা অনেক বিষয় নিয়ে কনসার্ন তুলেছি বাংলাদেশের পক্ষের মানুষের। এটা আমরা যতদিন, এখন তো আমি এটা বলে প্রমাণ করতে পারবো না, যতটুকু অ্যাকশনেবল কাজে আমরা প্রমাণ করতে পারবো তখন দেশবাসীর সামনে আরো স্পষ্ট হবে। আমরা বিস্ফোরা না, আমরা তাদের জন্য বিস্ফোরা, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো। ওই বিস্ফোরা গুলোকে আমরা একটু সাইজ করি। আমার আর কোনো প্রশ্ন নাই, আমি একটু শেষ করি। আচ্ছা, এতক্ষণ যা আপনাকে জাস্ট আমাকে যদি 30 সেকেন্ড সময় দেওয়া যাবে। জি জি, অবশ্যই অবশ্যই, মানে আমি কথাটা বলে নিব। সেটা হলো মানে খালিদ ভাই, আপনি আমার পুরো যতটুকু আপনি আমার বক্তব্যগুলো অ্যানালাইসিস করেছেন, আমি শুরুতে বলেছিলাম টোনের প্রবলেম আছে, সেটা আমার কারেকশন করতে হবে। আপনার কি মনে হয়েছে আমি সারাদিন গালাগালি করি? আমার তো অনেকগুলো বক্তব্য আপনি অ্যানালাইসিস করেছেন। জনাব পাটোয়ারি, আমি অনেস্টলি বলি, দেখেন কোনটা গালাগালি কোনটা গালাগালি না এটা নির্ধারণ করে আসলে ক্ষমতা। আজকের যে বিএনপি আপনাকে গালাগালির কথা বলে বা আপনার দলের উপর আক্রমণ শানাচ্ছে, গত 17 বছর উনারা রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে সরকার প্রধান, তারপর হচ্ছে সংসদে এমন কোনো জায়গা নাই যে বিএনপিকে 2টা কুৎসিত গালি না দেওয়া হইতো। বিএনপিকে 2টা কুৎসিত গালি না দিয়ে মনে হয় জল স্পর্শ করার নিয়ম ছিল না বাংলাদেশে। সেই সময় কিন্তু বিএনপি ওগুলিকে গালি হিসাবে দেখে নাই, তখন ওদের গায়ে অত ফোসকা পড়ে নাই, তখন ওদের অত খারাপ লাগে নাই, কিছু লাগে নাই। কিন্তু তখন লাগে নাইটা কেন? ওরা হজম করে গেছে, বিকজ ক্ষমতার মাপকাঠিতে সেই ওনার মনে হয়েছে যে এটা রাইট টাইম না বা এটা। আজকে আপনারটার ব্যাপারে এত প্রতিক্রিয়া কেন হইতেছে? এত প্রতিক্রিয়া হইতেছে কারণ ক্ষমতার মাপকাঠিতে উনারা মনে করতেছেন এই গালির আমার জবাব, মানে গালি আমি কোট আনকোটের মধ্যে দিলাম, যেমন আমার কাছে কোনো কিছুই গালি না ভাই, আমাকে যাই বলতে পারেন, আমাকে বলেন তো আপনাদের লোকেরাই যে আমাকে কত কিছু বলতেছে, আপনার সমর্থকরাই আমাকে অনেক কিছু বলতেছে, আমি এগুলি আই ক্যান টেক ইট। আমি আবার পাবলিক ফিগারও না, মানে আমার কোনো তো সেই অর্থে গুরুত্বও নাই। তো আপনারা পাবলিক ফিগার, পলিটিক্যাল লিডার, গালি কোনটা না সেটা আসলে ক্ষমতার মাপকাঠিতে বিবেচনা করা হয়, বুঝছেন? আপনারা এখন তো আমি খুব বিপদে আছি ভাই, আপনারা এমন একটা পর্যায়ে চলে এসেছে। আমি আসলে এই কথাটা একটু বলতে চাইতেছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি কিন্তু এটা রেটরিক হিসেবে বলি নাই। আপনি যদি আমার এর আগের আরো 2টা শো, আপনি অনেক ব্যস্ত, তারপরেও যদি দেখেন সেইখানের মধ্যেও কিন্তু আমি 100 বার 300 বার 400 বার বলছি যে না, বলার স্বাধীনতা প্রোটেক্ট করতে হবে। বলা দিয়া কোনোদিন বলা এটা কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না, কোনো কিছু দিয়ে জাস্টিফাইড না। আপনি বলবেন যে না আমরা আসলে ওর বলাটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, এটা স্থানীয়রা করছে। আমি জিজ্ঞেস করছিলাম তাদের কেন্দ্রীয় নেতাকে এটা কেন্দ্রীয়ভাবে করা হয়েছে কিনা, তো উনি বলছে না কেন্দ্রীয়ভাবে করা হয় নাই। এটা তো সত্য না। এটা অ্যানি ভাই বক্তব্য দিয়েছিলেন, পানি সম্পদ মন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমি ওনাদের হাফ ডজন হলো মন্ত্রীর বক্তব্য দেখাইতে পারবো যারা আমাকে কিলিং করে আমার উপরে অ্যাটাক করাটা তারা জায়েজ উৎপাদন করেছেন পুরো বাংলাদেশে। আমি যে প্রাইম মিনিস্টার অফিস থেকে করা হচ্ছে না, আমি যে প্রসঙ্গটা আসলে বলতেছিলাম সেই প্রসঙ্গটা হলো কি, এইটা আপনার কাছে প্রশ্ন না, এটা আপনার সঙ্গে একটা আলাপ যে সত্যি সত্যি একটা ছেলের মানে অনেক তো গেল বাংলাদেশে, কত মানুষ কত পরিবার আর কত কিছু করবে, একটা ছেলের এটা চোখ উঠায় ফেলা হয়েছে, তার এটা রক্তাক্ত হয়েছে, তারপরই আপনি বলছেন যে আপনি আর কথা বলবেন না, আপনি আর কথা বলবেন না। কিন্তু আপনি কথা না বললে কি আপনার কাছে কি মনে হয় হাইন্ডসাইট, আপনি কথা না বললেও কি এই আক্রমণটা হইতো আসলে? না, আজকে তো বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে, মানে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করতেছে, জগন্নাথের একজন নির্বাচিত একজন প্রতিনিধিকে মারা হলো। আপনার কথা বলার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই তাহলে এই মারামারিটার? মানে ওরাই তো এটাই তো বলতেছি যে আমার কথা বলার কারণে যদি অ্যাটাক করা বাংলাদেশে যায়। এখন আমি তো আজকে কথা বলি না, তাহলে আজকে কেন মারামারিটা হচ্ছে? না না, এর আগে যে মানে এর আগে বাংলাদেশে আপনার কথা বলার সাথে আমিও কিন্তু মনে করি যে যেই রাজনীতি মাঠে বাড়তে থাকবে ক্ষমতাসীনরা তার ক্ষমতা দেখাবে। কারণ আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম যে অনেক গালি খাইছে, কিছু তারা তো রিয়েক্ট করে নাই, এখন রিয়েক্ট কেন করে। কিন্তু আপনি তাহলে কেন বললেন যে আপনি চুপ করে যাবেন? আমি বলছি আমি চুপ করে দেবো ভাই, আমার তো বাঁচা থাকতে হবে। আমি কি মারা যাইতে চাই নাকি? বিএনপির একজনের হাতে মানে আমাকে এসে রড দিয়ে পিটায় মারা ফেলবে? আপনি তো এর আগেও বহুবার বলছেন যে আমাকে মারলে মাইরা ফেলো, আমি এগুলি বলবোই। আজকে কি এমন হইলো যে আপনি বললেন যে আমি চুপ করে যাব? এটা ডিরেক্ট প্রধানমন্ত্রীর অফিস থেকে করতেছে। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অফিস থেকে কি বলা হয়েছে এটা- আপনাকে কথা না বলতে? না, প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ধরনের হলো ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট করতেছে। আপনার ডিরেক্ট তাকে হলো প্রধানমন্ত্রী একটা লোকরা এসে নিয়োগ দিল যে নিজের প্রাইম মিনিস্টার অফিসে, সেখানে ওই ব্যক্তি তো প্রতিদিনে এটা বলে যাচ্ছে, এবং এটা তো ওই অফিসে বাংলাদেশের যে স্ট্রাকচারাল কাঠামো, প্রাইম মিনিস্টার অফিসে সবচেয়ে বেশি ক্ষমতা বেশি, ওই অফিসে কিভাবে কোন ফাংশন গুলো এগুলো তো আমরা জানি। তো ওই জায়গা থেকে যখন একটা ব্যক্তিকে নিয়োগ দিলে সে বারবার এটা বলে যাচ্ছে, না না, ওই প্রাইম মিনিস্টার আপনাকে ওই ব্যক্তিকে নিয়োগ দেওয়াতে আপনারা এত বেশি মনক্ষুণ্ণ হইলেন কেন? মানে এই যে কোটা আন্দোলনের প্রথম দিকে যারা ছিলেন, নূর এবং রাশেদকে অসম্মান না করে, মানে খুব খারাপ কথা না বলে আপনাদের একটু ভালো লাগে না, এটার কারণটা কি আসলে? মানে আপনার বক্তৃতা আপনি কিভাবে রাশেদের নাম নেন জানেন? আমরা হলো মানে আমরা খুব কুৎসিত কোনো কিছু দেখলে যেরকম করে মুখ মানে আমি জানি না, মানে আমি যে আপনারা অনেক কিছু শুনছি, আপনি যতবার রাশেদ নামটা বলেন ততবার, আপনি না শুধু, এটার কারণটা কি? আমি না আমার বলতেও চাই না, এর কারণটা কি? আপনি আজকেও নূর সাহেবের কথা বলছেন যে মানে এইটা কেন হইলো, মানে ওরা কি করছে? এটা 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 হয়েছে, তারা কোনো অপরাধ করে নাই, তারা বাংলাদেশের ক্ষমতার অংশীদার হয়েছে। এবং এখানে কথা ছিল, ধরেন আমরা যখন আগে আলোচনা করতাম যে আমরা একসাথে সংস্কার বাস্তবায়ন করব বাংলাদেশে, সাকিব ভাই তো সাংবিধানিক লড়াই দীর্ঘদিন ধরে, সালাম ভাই হলো হসপিটালে মারা গেল এই সাংবিধানিক লড়াই করতে করতে, এখন ওই সালাম ভাই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে সাকিব ভাই প্রতিমন্ত্রী হয়েছেন। এবং আমি তো ছাত্র ফেডারেশন করছিলাম, সেখানে আমি সাংবিধানিক যে লেখাগুলা বইগুলা সবগুলাই পড়েছিলাম। আজকে কি হুট করে হইলো উনি হলো সংশোধন কমিটিতে ঢুকা যায়, সংস্কার হয় না। আপনি গত 17 বছর টকশো গুলা দেখবেন, মানুষের কথাগুলা দেখবেন, ওইখানে তো বিএনপির, আমি আর কারো নামই নিতে চাই না, কালকে তো আবার আমার মারা ফেলবে, যে ওরা কি ধরনের বক্তব্য দিয়েছে বা আর এরা কিভাবে বক্তব্য দিয়েছে, এটা তো জনগণের পক্ষে ছিল। এখন এটাতে স্পষ্টত বোঝা যায় যে ঠিক আছে, আপনি কালকে একটা ভালো পোস্ট পাইলেন, ওই পোস্টে গিয়ে আপনি তার পরবর্তীতে সবকিছু লড়াই সংগ্রাম ইতিহাস বাংলাদেশের মানুষের অস্তিত্বের জায়গাটা ভুলে গেলেন। ফলত ওই জায়গাটা যদি ইলেকশনে যাওয়ার জন্য আমি একটু দর্শকদের বলি, আপনি যদি ইলেকশনে যাওয়ার জন্য 25 অক্টোবরের শেষ পর্যন্ত জামায়াতকে গালাগালি করতে থাকেন, এমনকি আপনার একটা স্ট্যাটাস আমার এখনো মনে আছে, আজকে এটা দেখি নাই, সেই জন্য কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কিন্তু এই আহ্বান আপনার বন্ধুদের, সহকর্মী, সহযোদ্ধাদের জন্য বলছিলেন, কয়টা সিটের জন্য নিজেদের বেচা দিও না বা এরকম কোনো কিছু একটা, তখন কথা হইতেছিল এনসিপি জামাতের সঙ্গে যাবে না, বিএনপির সাথে যাবে, আপনি কিন্তু স্ট্যাটাস দিয়েছেন, এবং দ্যাট ইজ আপনি দিচ্ছেন কিনা আমি আজকে দেখি নাই, কারণ হচ্ছে যে আপনার এত ওই আজকে খুঁজে দেখতে হয় না, আজকে অনেক কিছু দেখছি, এটা দেখি না, এটা স্মৃতি থেকে বললাম, কারেক্ট মি ইফ আই এম রং। আচ্ছা, আপনি যদি আমি না, এটা হলো নাহিদ ইসলাম স্ট্যাটাসটা দিয়েছিলাম, স্ট্যাটাসটা আমি বলেছিলাম, আপনি বলেছিলেন আমি তো মরিয়া প্রমাণ, হ্যাঁ আমি মরিয়া প্রমাণ করিলাম, আমি যদি আজকে এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন, তাহলে সেখানে গিয়ে এখানে তো 80 জনের প্লাস 80 জন এমপি আছে, তাহলে আপনি বলতে পারতেন যে ঠিক আছে ওইটাই আমার স্ট্রাগলটা ছিল। এটাই দেখেন, আমি বলেছিলাম, এটা একটু আগে আপনাকে বলেছিলাম, সংস্কারের জন্য আমাদের সেই এনসিপির একটা যদি একটা সক্ষমতা একার জায়গা থাকতো, এটা আমি ইলেকশনটা আমরা একাই করতে পারতাম। আপনি হিস্ট্রিটা ঘেটে দেখবেন, পুরো বাংলাদেশে আমি কিন্তু প্রার্থী আহ্বান করেছিলাম, আমি ওইটার নেতৃত্ব দিয়েছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম, কথা বলেছিলাম। ওই মানুষগুলো তো এখন এসে আমাকে ধরে, তাহলে আমি কেন ওই কাজটা করতে যাব? আমি যদি জানতাম আমি জামায়াতের সাথে হলো চলে যাব বা ওই জোটে থেকে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছি এবং আমার যতটুকু সক্ষমতা ছিল, যখন পরে অফারটা বেটার ছিল, ইউ গট বেটার অফার দেন। না, আমার তো অফার বেটার হলো, যদি আমি এমপি হইতাম তাহলে আপনি বলতে পারতেন আজকে যে আমার কাছে অফারটা বেটার ছিল। না, কিন্তু আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, আমি মানে ভোট কেন্দ্রে গিয়ে আমি কি শুনছি আমি আপনাকে বলি, ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু শুনছি যে নাহিদ ফেল করছে, নাসির পাস করছে। আমি কথাটা শেষ করতে কথাটা শেষ করি, পরে আমি এটা শুনছি ফলালটা নাকি উল্টায় দেওয়া হয়েছে। আমি এর কোনোটাই আমার বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে আমি বলতেছি না, আমি বলতেছি এটা তো হইতেই পারতো, যদি এটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন হয়, যেটা আপনি সবসময় মিন করেন, যেটা মিন করেন মামুনুল হক নিজেও, মামুনুল হককে আমি ইন্টারভিউ করছি, মামুনুল হক সরাসরি বলছে, আপনি আমার ইন্টারভিউটা দেখেন, মামুনুল হক বলছে, এবং মামুনুল হকের ফেল করা নিয়া যে আপনারা মানে অর্থাৎ আপনারা জোটের পক্ষ থেকে যে অনেক বেশি উচ্চবাচ্য করেন না, ওইটারও উনি প্রশ্ন তুলছে একদম, আপনি দেখেন আমার ইন্টারভিউ দিতে। তো আমি তো যদি এটা ইঞ্জিনিয়ার্ড হয় তাহলে ইঞ্জিনিয়ারিংটা তো আপনাদের সবাইরই নেওয়া হয়েছে, আমার পয়েন্ট হচ্ছে এইটা। আমি দেখেন, কোনো ব্যক্তির ইঞ্জিনিয়ারিং শব্দটা আমি কোনো ব্যক্তির সাথে জুড়তে চাই না, আমি সামগ্রিক আলোচনাটাই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রিয় ওয়াকার সাহেব নিয়ে আসি, আমি ওয়াকার সাহেব যারা যারা বসাইছে সেটা তো উনি পিক এন্ড চিজ করে বসাইছে, তাই না?
যেমন নাসির সাহেবের ওনার পছন্দ না, নাসির সাহেব বলছে আর্মির বুদ্ধি থাকে হাঁটুতে, ওর কোনো বুদ্ধিশুদ্ধিই নাই, তো আপনারা কেন বসাবেন, আপনি তো শত্রু। না, আমি 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 কথাটা আবার বলেছিলাম যে এজন্যই বলেছিলাম যে আমি বিভিন্ন দেশের যারা আর্মি পার্সন আছে অথবা বিভিন্ন দেশে যাই, তাদের সাথে তো আমাদের ইন্টারাকশন হয়, অথবা তাদের বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে, আমরা শুধু হলো কতটুকু সৈন্য নিয়োগ দিবে এটাতে চিন্তা করি আমরা। যে আমি ওইটাতে গুরুত্ব দিতে চাইছিলাম যে আমাদের এখন ওয়ারফেয়ার যেটা, এটা চলে এসেছে ব্রেইনে, অর্থাৎ আপনি ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার চলে এসেছে এখন। এখন তো আপনি কারো জায়গায় কিভাবে ধাক্কা দিয়ে সীমান্ত রক্ষা করবেন এটা আপনি পারবেন না কিভাবে। তো আমি ওই জায়গাটায় মানে গুরুত্ব দিতে চেয়েছিলাম, মানে নিজেদের আর্মিরে কাবু কইরা আইয়ুব খানের মতো এত বড় বীর নিজের দেশটাই দখল করে বসে রয়েছে ওরকম, মানে নিজেদের আর্মিরে আপনি মেন্টাল ওয়ারে হারা দিতে চাইছেন। মেন্টাল ওয়ারে আমি তাদেরকে বলছি ওই জায়গাটা যাওয়ার জন্য। আবার তো কথাটাকে আমি বলতেছি যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের মিলিটারি যে ইনফ্রাস্ট্রাকচার, এটাকে ইন্টেলিজেন্ট ওয়েতে এটাকে আরো বেটার করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছোট রাষ্ট্রের সাথেও পারবো না, আমাদের যে অবস্থা এখন বর্তমানে আছে, আমাদের যারা আমাদের মোটিভেটেড ডেডিকেটেড একটা প্রফেশনাল ফোর্সকে আপনি বলবেন তাদের বুদ্ধি হাঁটুর মধ্যে। বাংলাদেশের ইলেকশনের মধ্যে প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশের প্রফেশনাল ফোর্সের সবাইকে বলি না, বাংলাদেশে অনেক আছে। আমি আপনার এই বক্তব্যটা শুনছি জনাব পাটোয়ারি, আমি আপনার বক্তব্যটা শুনছি, আপনি বলছেন। আমি আজকে একটু কারেকশন করে দিলাম, আমি কারেকশনটা আজকে আপনার এটার মাধ্যমে কারেকশনটা করে দিলাম। এটাও কারেকশন করে দিলাম। সাথে সাথে হলো আমারও যদি কেউ টোনে আপনারা মনে হয়, যেমন সিনিয়র যারা আমাকে বললে তুমি কেমনে এটা বলে ফেলো এরকম, এটা তো আমি বললাম যে বললে কি হয়েছে, যে কোথাও যে চুরি হয়ে গেছে সবাই চিল্লাচ্ছে, কে চুরিটা করছে, কে দুর্নীতি করছে, ওটা নাম বলেন না কেন আপনারা, তো বললে তো ভাই একটু পরে মাইর খেতে হবে। আমি বলে দিলাম না, এটা বলাটা তোমার বেয়াদবি। আমিও চিন্তা করছি ঠিক আছে, আমার কাছে মনে হয় আমার একটু টোন পরিবর্তন, আমার কাছে মনে হয় না, টোন না যারা পাটোয়ারি, আমি 28 বছর ধরে সাংবাদিকতা করি, শব্দ নিয়ে আমার কারবার, এটা টোন না। আপনি যেসব কথাগুলি বলেন, এই যে দেখেন আমি নিজের হাতে এটা লিখছি, আমাকে এআই দিয়ে আমি কিন্তু আপনার পুরো কথা আপনি নিতে পারতাম, কিন্তু আমি এটা নিজের হাতে লিখছি, আপনি এটা কি বলেন, আমি শব্দগুলি নিয়ে আবার পড়ছি আপনাকে না শুনে। দিস ইজ নট দ্য টোন। আপনি স্পেসিফিকলি যেটা মিন করতে চান, যেটা বলতে চান, সেইটাই আপনি বলছেন, এটা টোনের কোনো ব্যাপার না। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা একটু আলাপ প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে এনসিপিতে আপনার এই বলা এবং বলার একটা পিকে যাওয়াটা, এইটা কতটা, মানে আপনি কতটা জনপ্রিয় হইলেন, আপনি আরো কত মানে আপনাকে লোকে ফলো করে, বা তরুণ যারা এনসিপি নেতৃবৃন্দ আছে তারাও আপনাকে আসলে খুব ফলো করতেছে কিনা, আপনাদের যারা সিনিয়র নেতা, মানে আপনার থেকে সিনিয়র নেতা তো অল্প কয়েকজনই, 2-3 জন 4 জন, তারা আপনাকে খুব প্রশংসা করে কিনা, বাহ ভালো বলছেন নাসির ভাই, বা ভালো বলছে, আমি জানি এরা বেশিরভাগই আপনাকে ভাই বলেন, যে এইটা আপনাকে বলেন কিনা, মানে ব্যাপারটা কিরকম, মানে এনসিপিতে আপনি অনেক শাবাশি পান কিনা? অনেক ভালো বলছেন। এনসিপিতে এজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে, এবং আমিও পলিটিক্যাল পার্টির অংশ হিসাবে, আমরা তো এই ধরনের টোনে সাধারণত এনসিপিও এন্ডোর্স করে না। এবং আমি যখন বলি তখন আমিও একটু প্রবলেমে পড়ে যাই, ইফ ইন কেস আমি যদি এনসিপির বাইরে হইতাম তাহলে দেখা গেছে এই তাদের প্রবলেম হইতো না, অথবা আমি যদি এনসিপির মতন বলতে পারতাম তাহলে ভালো হইতো। আমিও সেটা চর্চা করার চেষ্টা করব, যাতে হলো এনসিপির যে রাজনৈতিক পরিমণ্ডলের যে প্রত্যেকটা জায়গায় আছে ওইটাতে বলার জন্য। আমি কমিউনিকেশনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি আপনি এনসিপির জন্য অনেক বেশি মাইলেজ দিছেন আসলে। মানে আমরা মুখে এইটা বলি বটে, আমি মুখে এইটা বলি বটে যে আজকে বিহারে যেটা হয়েছে, প্রশান্ত কিশোরের যে উনি আমার ওয়ান কাইন্ড অফ একটু গুরু টাইপের, বেশি পড়াশোনা করি ওনাকে। প্রশান্ত কিশোর আজকে জিতছে, খুব ভালো লাগছে, সে পার্টি গঠন করছে। প্রশান্ত কিশোরের লাস্ট ইলেকশনে কমিউনিকেশন ছিল যে বিহারের শিক্ষা নাই, বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, হোল একটা আসন উনি পান নাই। ফুল কমিউনিকেশন ছিল হলো সুপার কমিউনিকেশন, উনি তো কমিউনিকেশন মাস্টার মাইন্ড ইন দা ইন্ডিয়ান হিস্ট্রি। কিন্তু এইবার ইলেকশন উনি কমিউনিকেশন চেঞ্জ করছে যে বিজেপি ঠেকাও, এবং সেখানে হলো যে আসনটা, এটা ছিল বিজেপির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন নীতির আসন ছিল, এবং 36 বছর নাকি 26 বছর এই আসনটা তাদের ছিল। তারা বলছে এটার কলা গাছ দাঁড়াইলো তারা জিতবে, এবং মিষ্টি সবকিছু অর্ডার করে দিছে। কিন্তু আনফরচুনেটলি সেখানে উনি যখন এবার ক্যাম্পেইন দিয়েছিলেন যে বিজেপি ঠেকাও, তখন এটাতে উনি ভালো সাকসেসফুল নিয়েছেন। আমি ইলেকশনের সময় এই ধরনের কমিউনিকেশন করেছিলাম। আমি 4টা জিনিসের কমিউনিকেশন করেছিলাম: চাঁদাবাজি, সন্ত্রাস,
দখলদারিত্ব, দুর্নীতি। সো চাঁদাবাজিটা অলরেডি মানুষের ঘরে ঘরে প্রুফ করেছে যে তারা চাঁদাবাজি করে। এখন সন্ত্রাসের রাজত্ব চলতেছে, সামনে দখলদারিও আসবে। এরপরে তারেক রহমান যখন আরো একটু সরকারের একটু ম্যাচিউরড লেভেলে হবে, বড় বড় মেগা প্রজেক্টে দুর্নীতি করবে, আফটার দ্য ফাইনাল দ্যাট দ্য ফল অফ তারেক রহমান। এই চারটা জিনিস যখন মানে পিপল নিজেদের শরীরে লাগবে আর। তো আমি কিন্তু এটা 6 মান্থ অথবা আপনার আরো ইলেকশনের আগে এটা কমিউনিকেশন করে দিয়েছিলাম, ফুল মানে 11 দলীয় কিন্তু আমার কাছে কমিউনিকেশন কিন্তু আমি হ্যাঁ, আমি আপনার সাথে এখন আমার কাছে মনে হয় যে আপনি যেভাবে যেগুলি বলতেছেন সেটাতে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে এনসিপি আলোচনায় থাকতেছে, এনসিপি মাইলেজ পাচ্ছে, এনসিপি গুরুত্ব পাচ্ছে, মিডিয়াতে আপনাদের উপস্থিতি খুব সরব বোঝা যাচ্ছে। সুতরাং আমি আপনাকে বলবো আপনি থাইমেন না, আপনি চালায় যান, আপনার যেইটা যখন বলতে ইচ্ছা করে এটা আপনি বলেন। এই রাষ্ট্র যদি আপনাকে নিরাপত্তা না দিতে পারে, এই রাষ্ট্র যদি আপনাকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে আপনার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন যে কীভাবে নিরাপদ থেকে এই আপনার এই কথা চালায় যাওয়া যায়। এবং আমরাও চেষ্টা করব যাতে আপনার বলার জন্য, আপনার যা খুশি তাই বলার জন্য, তবে আপনি যা বলবেন আমি আশা করব যে এটা তথ্য দিয়ে আপনি এটা করবোরেট করবেন। আপনার দল আমার দুইটা জিনিস ডেভেলপ করতে হবে। একটা হলো তথ্য দিয়ে একটু কনস্ট্রাকটিভ, হ্যাঁ তথ্য দিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে, আর একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে বলতে হবে। আমি একটু সহজ সরল তো যা আসে তা বলে দিই। আমার কাছে এটা ভাই আপনাকে বলি যে ওই সংস্কার কমিশনে ভিতরে অনেক সিনিয়র রাজনীতিবিদ যারা এখন বড় বড় মন্ত্রী, বাইরে যে মানে কনফারেন্স যখন করলো, প্রেস ব্রিফিং, তখন একভাবে বললো, তো ভিতরে একভাবে বললো। পরে আমি ভাইকে বললাম, ভাই আপনি এটা করলেন কেন? দ্রুত রাজনীতিটা শেখার চেষ্টা করো, ভিতরে যা বাইরে তা বলবা না, বাইরে যা ভিতরে তা বলবা না। তো আমি ওই সময় এটা ফলো করি না। আমি অবশ্য জাস্ট বয়সে আপনার কিছুদিন বড়, এবং আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেই অধিকারের দাবিতে আমি আপনার বলতে পারি যে আপনার যদি আপনার মানে মানে নিজস্বতাটাই হচ্ছে আপনার রাজনীতি, তো আমার শুধু অনুরোধ থাকবে হচ্ছে যে আরেকজনের সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু শুধু নিশ্চিত হয়ে নেওয়া যে এটাতে আমি স্ট্যান্ড করতে পারবো কিনা। বাকি সব কিছু আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনার দর্শকরা বা আপনার সমর্থকরা আমাকে যেভাবে বকাবকি বা গালাগালি করে, বা আপনি নিজেও আমাকে যদি কোনো খারাপ কথা কখনো কোনোভাবে বলতে চান বা করেন, সেটা আমি হবো হচ্ছে আপনার সবচেয়ে বড় সমর্থক। আমাকেও আর কি, মানে মানুষ তো নিজের সবচেয়ে বেশি পছন্দ করে, আমাকে আর বাকিদের কথা তো আমি বলবো না, আমাকে যে কোনো ধরনের কারেকশন দিলে না ভাই, বাকিদের কথা তো আমি বললাম না। আমি শুধু আপনাকে একটা কথাই শুধু বলতে চাই যে সত্য সত্য সত্য, সত্যের কোনো মানে 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 এইটার কোনো, এবং আপনার পরীক্ষা করা সত্য, মানে সত্য যে আপনার জন্য এটা বিশ্বাস করা কমফোর্টেবল সেজন্য এটা সত্য এরকম নাও হইতে পারে, আপনার বিশ্বাসের বাইরেও আসলে সত্য থাকে। হাইবার আপনার সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, একা একা কথা বলার কারণে হয়তো আপনাকেই অনেকগুলি প্রশ্ন করতে হইলো। আমরা যদি পারতাম যে আপনার সঙ্গে, যদি অনেকে বলতেছিলেন যে আপনার যারা প্রতিপক্ষ আছেন তাদের কাউকে রাখতে পারলে নিশ্চয়ই আরো ভালো হইতো, কিন্তু আমি সেটা চাই নাই। আমার কাছে মনে হয় নাই যে, বা আপনার কাছেও এটা খুব বেশি কমফোর্টেবল হইতো না হয়তো, মানে আমরা একটা ওতর চাপানের মধ্যে এটা মানে হয়তো আপনাদের গেস্ট লিস্টে যে তালিকা পেয়েছিলাম ওইখানে দেখা গেছে যারা বিএনপি নীতি নির্ধারণী বা কিছু জানে না, তো ওনার সাথে বসে আমি কি বলবো, তো সেই জায়গাটা আমি বলেছিলাম এখন যারা কিছু জানা লোকও তো আবার পাওয়া খুব মুশকিল, সবাই তো আসে না, ফেস করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখা গেছে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে তারা আসলে এখন ধরবো যে একটু আমি একদিকে গেলে দেখা গেছে তারা অন্যদিকে চলে যায়। আমাকে আজকে আপনি আসবেন দেখে আজকে আমাদের অনেক দর্শক এটা বলছেন যে খালেদ ভাই প্লিজ ইয়াকে নিয়ে আসেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসেন। ভাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি বলবো, আরো 30টা বিশেষণ দিছি, ধরে রাখেন সালাউদ্দিন ভাই, হ্যাঁ আরো 30টা। এই নিউ ইয়র্কে আসছে আমার ফোন, উনি তো নাই, উনার যে কি বলে, আচ্ছা যাই হোক, উনার কিছু একটা উনিও ধরে নাই। এখন আমি আমার কথা বলে রাখি, আমার ফোন কেউ না ধরলে আমার কিন্তু মানে এটা আমি পার্সোনালি নেই ভাই, ফোন ধরে বল যে এই জন্য আসবি না, আসবো আমি ব্যস্ত বা আমি পারবো না, ফোন ধরে নাই, ইগনোর। এবং সেই ইগনোর করা কিন্তু বিএনপির অনেকের কাছ থেকে, আমাদের দর্শকদের মধ্যে আমি অনেকেই বুঝি যে হ্যাঁ ওনারা চাইতেছেন, বাট মানে যাই হোক, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরাও আপনার সাথে অনেকে, সালাউদ্দিনের ছেলে কিন্তু বড় বড় মেগা প্রজেক্টের দুর্নীতি শেয়ার নিচ্ছে। আমার কাছে আরেকটা হ্যাঁ অবশ্যই আরেকটা ছোট কথা আমি একটু মানে আরেকটু ছোট কথা ছোট মুখেই বলি আর কি।
একটা নাম ধরে ডাকলে, মানে কারো ফার্স্ট নেম ধরে ডাকলে এটা একটু অসম্মানের মতো লাগে। আপনি পুরোপুরি সালাউদ্দিন আহমেদ বলেন, ইট সাউন্ডস গুড আর কি, যে এটা একটা আচ্ছা, এটা একটা সাজেশন। জনাব সালাউদ্দিন, জি। জনাব নাও বললেন আপনি, যেমন আপনারকে কিন্তু আমি জনাব পাটোয়ারি বা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো কিছু বলা আমার কানে লাগে আর কি। জাস্ট হ্যাঁ, বলার জন্য এটা বলা। আমাকে একজনে জাস্ট এটা বলার কারেকশন জন্য দিয়েছিল, জাস্ট বলার জি, জন্য এটা বলা। কারেকশন দিয়েছিল, এটা ভালো জিনিস। হ্যাঁ, আমি Just এটা বলার এখন জন্য থেকে বলা। এটা বলবো, সালাউদ্দিন সাহেব এবার